হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লার্নিং ক্লাব উইথ রাকিবের পক্ষ থেকে আজকে অনলি অনার্স ফার্স্ট ইয়ারের ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টদের ইংলিশ রিডিং স্কিল আর ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির পার্ট সি নিয়ে আলোচনা করব। আসলে দেখা যায় কি যে ইংলিশ রিডিং স্কিলের ক্ষেত্রে এই টপিকসটা আপনার ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে টোটাল 20টি কবিতা আছে। 20টি কবিতার এই 20টি কবিতাকে ছিন পোয়েম বলা হয়। তো ছিন পোয়েম দেখা যাচ্ছে ইংলিশ রিডিং স্কিলের এই পার্ট সিতে ছিন পোয়েমগুলো চলে আসে। তো এই ছিন পোয়েমগুলো যখন চলে আসে তখন আমাকে কি করতে হয়, এই ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এই বইটার যে পোয়েমগুলো আছে এগুলোকে ফলো করতে হয়। আর আমি যদি ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এই কবিতাগুলো ভালো করে পড়ি, এই কবিতা সম্পর্কে যদি ভালো করে জানি, তাহলে নিশ্চিত আমি কি করতে পারবো, ইংলিশ রিডিং স্কিলের যে পার্ট সি আছে ওইখানে অনেক সুন্দরভাবে উত্তর দিতে পারবো। তো আজকের ভিডিওর উদ্দেশ্য আপনার ইংলিশ রিডিং স্কিলের পার্ট সিতে আমি কিভাবে কোন বিষয়গুলো আমাকে ভালোভাবে জানতে হবে, সেই বিষয়গুলো আমি জেনে কিভাবে উত্তর দেব সেই সম্পর্কে আমি বলবো। আর একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে, ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিকে সবসময় বেশি ভালো করে পড়তে হবে এই পোয়েট্রির কবিতাগুলো। তার মধ্যে কবিতার পার্ট সি অংশে যে বিষয়গুলো আমাদেরকে বেশি জানা থাকতে হবে সেটা হচ্ছে জেনেটিক ফর্ম। 1 নম্বর কি জেনেটিক ফর্ম, অথর পজিশন, 3 নম্বর টোন, 4 নম্বর রাইম স্কিম, 5 নম্বর থিম এবং রাইটার সম্পর্কে। আপনি যদি এই বিষয়গুলো 5-6টি বিষয় সম্পর্কে যদি আপনার ভালো ধারণা থাকে তাহলে আপনি কি করতে পারবেন, ইংলিশ রিডিং স্কিলের পার্ট সিতে অনেক সুন্দরভাবে অ্যান্সার করতে পারবেন এবং আপনার জন্য অনেক উপকার হবে। তো আজকের এই ভিডিওতে আপনি 19টি কবিতা সম্পর্কে জানবেন। ইতিমধ্যে আমি এর আগে একটি ভিডিও দিয়ে দিয়েছি কবিতার রাইটার সম্পর্কে, জেনারিক ফর্ম সম্পর্কে, অথর পজিশন, টোন, রাইম স্কিম, থিম সম্পর্কে। তো নেক্সট 10টা ভিডিও আমি আজকে দিয়ে দেব ইনশাল্লাহ। আপনারা পরবর্তীতে আরও ভিডিওগুলো পাবেন। ধন্যবাদ। আজকে আমি শুরু করছি এই দ্য গুড মরো কবিতাটি। এটি ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি দ্বিতীয় কবিতা, সেকেন্ড কবিতা, এবং এটি আপনার হচ্ছে ইংলিশ রিডিং স্কিলের যদি সিন পোয়েম আসে তাহলে সেই ক্ষেত্রে আপনারা এই কবিতা দ্য গুড মরো কবিতার ওই রাইটার, জেনারিক ফর্ম, অথর পজিশন, টোন, রাইম স্কিম, থিম সম্পর্কে জানবেন বা কীভাবে দেবেন। রাইটার দ্য গুড মরো কবিতা পোয়েমটি লিখেছেন জন ডান। জন ডান জন্মগ্রহণ করেন 1572 এবং তিনি মৃত্যুবরণ করেন 1631 সালে। জেনারিক ফর্ম দ্য গুড মরো কবিতার জেনারিক ফর্ম লিরিক পোয়েম। লিরিক অর্থ গীতি কবিতা, যে কবিতা গানের মতো করে গাওয়া হয়। অথর পজিশন মানে কবিতাটির এটা সাবজেক্টিভ। এই কবিতায় দ্য গুড মরো কবিতায় জন ডান সে তার কী করেছে, ব্যক্তিগত জীবনের ব্যক্তিত্ব নিজে তুলে ধরেছেন, এইটার জন্য এটা কি সাবজেক্টিভ। টোন সারপ্রাইজ, কন্টেনমেন্ট অ্যান্ড স্পিরিচুয়ালিটি, অর্থাৎ এটা হচ্ছে টোন। টোন কি সারপ্রাইজ, কন্টেনমেন্ট, স্পিরিচুয়ালিটি। রাইম স্কিম হচ্ছে এ বি ছি। তারপর থিম ডেভেলপমেন্ট অফ লাভ ফ্রম দ্য ফিজিক্যাল লেভেল টু স্পিরিচুয়াল লেভেল। আমি আবারও বলতেছি, এই কবিতাটির দ্য গুড মরো কবিতাটির থিম হচ্ছে ডেভেলপমেন্ট অফ লাভ ফ্রম দ্য ফিজিক্যাল লেভেল টু স্পিরিচুয়াল লেভেল, অর্থাৎ ডেভেলপমেন্ট অফ লাভ কীভাবে নির্ভর করে। দ্য গুড মরো কবিতায় জন ডান সে তার ভালোবাসা কীভাবে প্রকাশ করেছেন, কারণ সে যে সময় কবিতাটি লিখেছেন এই সময় মানুষ ভালোবাসাকে কী ভাবত, শারীরিক সম্পর্কের একটা জ্বলন্ত উদাহরণ দিত, এবং তারপরে এই ভালোবাসাটাকে কিভাবে জন ডান তার বাস্তবিক অর্থে রিয়েলাইজম করে, অর্থাৎ সে কী করে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি অ্যান্ড ইংলিশ রিডিং স্কিলে পার্ট সিতে যে ছিন পোয়েমগুলো আসে তার ভিতরে আরেকটি পোয়েম হচ্ছে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির আরেকটি পোয়েম হচ্ছে এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চ ইয়ার্ড। এই কবিতাটি লিখেছেন হচ্ছে রাইটার টমাস গ্রে। কবিতাটির রাইটার হচ্ছে টমাস গ্রে। জন্মগ্রহণ করেন 1716 সালে এবং 16 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেন 1771 খ্রিস্টাব্দে। টমাস গ্রে এই কবিতাটির জেনারিক ফর্ম হচ্ছে এলিজি। অথর পজিশন কবিতাটি হচ্ছে অবজেক্টিভ টোন
There are 7 tones in this poem. Starts with a melancholy and then turns into pitiful, hardened, advisory and continuary. আমি আবারও বলতেছি টোনটা, there are 7 tones in this poem. Starts with a melancholy and then turns into pitiful, hardened, advisory and catenary. Rhyme scheme AB AB. Theme universality of death, social class and value. থিমটি কবিতাটির এলিজি রিটেন ইন কান্ট্রি চার্চয়ার্ড কবিতাটির থিম হচ্ছে ইউনিভার্সালিটি অফ ডেথ, সোশ্যাল ক্লাস অ্যান্ড ভ্যালু। আমি আরও একটি কবিতা নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে কি ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি কবিতা এবং এই ইংলিশ রিডিং স্কিলের যে পার্ট সিতে যে কবিতা আমাদের ছিন কবিতা হিসেবে আসে, সেটির পার্ট সিতে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হয় সেটি হচ্ছে কি কবিতাটির রাইটার সম্পর্কে, জেনারিক ফর্ম সম্পর্কে, অথর পজিশন সম্পর্কে, রাইম স্কিম, টোন এবং থিম সম্পর্ক। তে আজকে যে কবিতাটি আলোচনা করব সেটি হচ্ছে আই ওয়ান্ডার্ড লংলি অ্যাজ এ ক্লাউড। ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি আই ওয়ান্ডার্ড লংলি অ্যাজ এ ক্লাউড। কবিতাটির রাইটার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যাকে বলা হয় নেচার অফ পোয়েট, অর্থাৎ তিনি হচ্ছে প্রকৃতির কবি। তিনি জন্মগ্রহণ করেন 1770 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেন 1850 খ্রিস্টাব্দে। কবিতাটির জেনারিক ফর্ম হচ্ছে লিরিক পোয়েম, অর্থাৎ যে কবিতাটি গানের মতো করে গাওয়া হয়। কবিতায় বলতে গেলে আমাদের কি হয়, গানের স্বরে গানের মতো করে কবিতাটাকে ফুল পড়তে হয়। অথর্স পজিশন মানে কবিতাটি কোন পজিশনে আছে, অবস্থান কি, কবিতাটি পড়ে আমি কি বুঝতে পেরেছি, সেটা হচ্ছে কি এখানে সাবজেক্টিভ, কারণ কবি এখানে মূলত তার ব্যক্তিত্ব জীবন সম্পর্কে বেশি তুলেছেন, এই জন্য এটাকে একটা সাবজেক্টিভ। রাইম স্কিম অর্থাৎ এবি এবি এবং ছি ছি। টোন, এই কবিতাটির টোন হচ্ছে, টোন মানে আমরা সবাই জানি টোন হচ্ছে স্বর। টোন কি হ্যাপি, জয়, প্লেজেন্ট অ্যান্ড হাম্বল, অর্থাৎ কবিতাটি পড়ে আমি কি বুঝতে পারছি, ভালোবাসা, আনন্দ, উল্লাস, এগুলো কোনো দুঃখ নেই, এই কথাগুলোকে বুঝিয়েছেন এই কবিতার টোনে। থিম হচ্ছে দ্য হেলিং পাওয়ার অফ নেচার। আমি আবারও বলতেছি কবিতাটির থিম মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা হচ্ছে থিম দ্য হেলিং পাওয়ার অফ নেচার, অর্থাৎ প্রকৃতির অনন্য এক পাওয়ার বা শক্তি। এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তিনি মূলত প্রকৃতির কবি এবং তিনি এই কবিতায় থিম হিসেবে বলেছেন দ্য হেলিং পাওয়ার অফ নেচার, অর্থাৎ কবিতার মানে প্রকৃতির কাছে মানুষ কি অসহায় হয়ে যায়, যখন মানুষ কোনো জায়গায় অবস্থান না পায় তখন মানুষ কি করে, প্রকৃতির কাছে চলে আসে। এটাই এই দ্য হেলিং। আরও একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইংলিশ রিডিং স্কিল অ্যান্ড ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি। যেই কবিতাটি এখন যে কবিতাটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে টু অটাম। এই কবিতাটি লিখেছেন হচ্ছে জন কিটস। সো আমরা এখন মানে কবিতাটির কি ডেসক্রিপশন আমরা দিতে যাচ্ছি সেটি হচ্ছে রাইটার সম্পর্কে জানবো, জেনারিক ফর্ম সম্পর্কে জানবো, অথর্স পজিশন সম্পর্কে জানবো, রাইম স্কিম সম্পর্কে জানবো, টোন সম্পর্কে জানবো অ্যান্ড থিম সম্পর্কে জানবো। মূলত এই বিষয়গুলোকে আমাদের কি করা হয়, পার্ট সিতে ইংলিশ রিডিং স্কিলের পার্ট সিতে আমাদের এই বিষয়গুলো জানতে হয়, যেন আমরা কি করি এই ছিন কবিতা যে আছে এটি টু অটাম, এটি একটি আপনার ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির ছিন পোয়েম। এই ছিন পোয়েমে পার্ট সিতে আসে কি এই কবিতাগুলোর এই রাইটার সম্পর্কে আসে, জেনারিক ফর্ম সম্পর্কে আসে, অথর্স পজিশন সম্পর্কে আসে, রাইম স্কিম, টোন আর থিম সম্পর্কে আসে। তো সেই ক্ষেত্রে আমরা পোয়েম সম্পর্কে জানবো। পোয়েমটির নাম হচ্ছে কি টু অটাম, রাইটার জন কিটস, এবং জন কিটস 1795 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 1821 খ্রিস্টাব্দে। জন কিটস অত্যন্ত একজন ভালো মানের কবি ছিলেন এবং তিনি অনলি 21 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন, তিনি যক্ষা রোগে মারা যান। জেনারিক ফর্ম, এই টু অটাম কবিতার জেনারিক ফর্ম হচ্ছে ওড এবং অথর্স পজিশন হচ্ছে অবজেক্টিভ,
অবজেক্টিভ বলতে আপনার হচ্ছে কবি এখানে তার অন্য কোনো একজন পার্সনকে নিয়ে আলোচনা করেছে। এই কবিতাটি পড়ে আসলে মূলত আমি কি বুঝতে পারলাম এই কবিতার, সেইটা সম্পর্কে কবি যেটা বুঝতে পেরেছেন সেটি হচ্ছে কি অবজেক্টিভ সম্পর্কে বুঝতে পেরেছেন। রাইম স্কিম, এই কবিতাটিকে রাইম স্কিম নির্ণয় করার সময় এ বি সি ডি ই ও ডি সি সি ই, এটা হচ্ছে এই টু অটম কবিতার রাইম স্কিম। এবং টোন হচ্ছে সেলিব্রেটরি, হ্যাপি, সিনসিয়ার অ্যান্ড এফেকশনেট। আমি টোনগুলো আবারও বলতেছি, টোন সেলিব্রেটরি, হ্যাপি, সিনসিয়ার, অ্যাফেকশনেট। থিম, কবিতাটির থিম হচ্ছে দ্য ইনএবিলিটি অফ ডেথ অ্যান্ড দ্য বিউটি অফ অটাম। আমি থিমটি আবারও বলতেছি, সেটা হচ্ছে দ্য ইনএবিটেবিলিটি অফ ডেথ অ্যান্ড বিউটি অফ অটাম। তো যাই হোক, আজকে আমাদের এই ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এবং ইংলিশ রিডিং স্কিলের ভিডিও দেওয়ার কথা ছিল আজকে 10টা। যাই হোক, আমি অতি স্বল্প সময়ের কারণে আমি 10টা ভিডিও আজকে আপনাদের মাঝে আপলোড করতে পারিনি বা দিতে পারিনি। আই এম সো সরি, সবার কাছে আমি দুঃখ প্রকাশ করছি। ইনশাল্লাহ আমি 5টা ভিডিও মেক করেছি, ইনশাল্লাহ বাকি ভিডিওগুলো পরবর্তী ভিডিওতে দেওয়া হবে। এবং আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের নাম হচ্ছে লার্নিং ক্লাব উইথ রাকিব। আমি মোহাম্মদ রাকিব। আপনারা আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনাদের জন্য অবশ্যই সর্বোচ্চ ভালো কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।